ওয়েলকাম টু তমাল দাস এডুকেয়ার। এসো আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টার তড়িৎ রসায়ন সম্বন্ধে, তড়িৎ রসায়ন অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি। এখন এই তড়িৎ রসায়ন, এখানে দেখো তড়িৎ একটা কথা, রসায়ন একটা কথা, বা ইলেকট্রো ফ্রম ইলেকট্রিক কেমিস্ট্রি। অর্থাৎ রসায়নের যে শাখায় তড়িৎ তৈরি করার সম্ভাবনা আছে বা তড়িৎ তৈরি করা হয়, সেটা একটা কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তড়িৎ তৈরি করা হয়, অথবা কোনো তড়িৎ শক্তি পাঠিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সেই সমস্ত আলোচনাগুলো আমাদের এই অধ্যায়ের অন্তর্গত হবে। দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু তোর 11-এর থেকে কিছু বিষয় আমরা বলি, যে আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো দেখেছি। এই তড়িৎ রসায়নে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো মূলত জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান সংক্রান্ত বিক্রিয়া। একটুখানি ছাড়িয়ে নিই, জারণ বলতে কি বোঝায়? ইলেকট্রনের বর্জন হলো জারণ, আর বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ। এখন জারণ বিজারণ বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, প্রচুর ধরনের জারণ বিজারণ বিক্রিয়া আছে। তাদের মধ্যে কিছু কিছু বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, অর্থাৎ আপনা আপনি ঘটে। যে আমি দুটোই বলি, যে দুটো পদার্থ তাদের সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটাবে, সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, বাইরে থেকে সেই বিক্রিয়াটাকে ঘটাতে হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো এটা বহুদিন আগে থেকে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, যে কপার সালফেট দ্রবণ যদি আয়রনের কোনো পাত্রে রাখা হয়, তাহলে দেখা যাবে সেই আয়রনের পাত্রের তলদেশ গর্ত মতন হয়ে গেছে এবং লালচে বর্ণের কপার জমা হয়েছে। অর্থাৎ এখানে Fe এর সক্রিয়তা কপারের থেকে বেশি, তাই FeSO4 তৈরি হবে প্লাস Cu তৈরি হবে, Cuটা চলে গেল। এইটাকে যদি আমরা আয়নীয় ফর্মে লিখি, তাহলে লিখবো Fe প্লাস Cu2 প্লাস থেকে Fe2 প্লাস Cu। এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া। কেন? এখান থেকে ইলেকট্রন এখানে বর্জন হয়েছে, অর্থাৎ জারণ হয়েছে, এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে, +2 থেকে ইলেকট্রন গৃহীত হয়ে 0 হয়ে গেছে, অর্থাৎ বিজারণ হয়েছে। ঠিক আছে, এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কিন্তু উল্টো দিকটা ঘটবে না। অর্থাৎ আমরা যদি কপার পাত্রে আয়রন সালফেট রাখি, তাহলে এইটা ছিল আর কি, এর উল্টো দিকে বিক্রিয়াটা ঘটবে না। অপরদিকে আমরা একটা দিতে পারি, ধরো সিলভার পাত্রে, অথবা কপার পাত্রে AgNO3 সিলভার নাইট্রেট, নামটা শুনে থাকবে তোমরা, সিলভার নাইট্রেট এই দ্রবণটা যদি দিই, তাহলে দেখা যাবে কি এখানেও একই জিনিস ঘটবে। কপার পাত্রটা ক্ষয়িতে থাকবে এবং সিলভার নিচে অধক্ষিপ্ত হয়ে যাবে, সিলভারের যে রং, রূপালি যে রং, সেই রঙে অধক্ষিপ্ত হয়ে যাবে। এটা CuNO3 তৈরি হয়ে যাবে প্লাস Ag তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে এটাকে আয়নীয় ফর্মে লিখলে আমরা পাবো কি, এখানটা একটা ব্যালেন্স করতে হবে, CuNO3 হোল টুয়াইস, তাই এটা 2Ag, এটা হবে CuNO3। এইটা যদি আমরা ব্যালেন্স করি, সেটা হবে কি Cu2 প্লাস 2Ag প্লাস 2Ag, Cu প্লাস 2Ag প্লাস থেকে Cu2 প্লাস 2Ag, এটা হয়ে গেল। 2Ag প্লাস থেকে Ag তৈরি হয়েছে, অর্থাৎ এখানে তোমার কি হয়েছে না, বিজারণ ঘটেছে, ইলেকট্রন গ্রহণ করেছে। আর এখান থেকে কি হয়েছে, এটা জারণ ঘটেছে, ইলেকট্রন বর্জন করেছে। তাহলে এটা জারণ, এটা বিজারণ। এইগুলো দুটো উদাহরণ দিলাম, একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তোমরা এছাড়া জানো মরিচা পড়া একটা জারণ বিজারণ বিক্রিয়া, সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে।
তো এই স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার অন্তর্নিহিত বিষয়টা কি সেটা আমরা জানি, যে অন্তর্নিহিত আমরা যদি থার্মোডাইনামিক অ্যাঙ্গেলে যদি বলি তার অন্তর্নিহিত বিষয়, তাহলে এর থেকে শক্তির মুক্ত হয়, অর্থাৎ শক্তি বেরিয়ে যায়। এগুলো সবই হচ্ছে একটা তাপমোচী বিক্রিয়া, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশান। তাহলে এইসব বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচটা কী হবে, বিক্রিয়ার এনথালপি কী হবে, ঋণাত্মক হবে। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এখানে বিক্রিয়ার এনথালপি ঋণাত্মক হবে। এই যে ঋণাত্মক এনথালপি হয়ে গেল, অর্থাৎ শক্তির মুক্ত হলো, সেই মুক্ত শক্তিকে যদি আমরা উপযুক্ত যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আমরা তড়িৎ শক্তি পাবো। এবং সেটা হয়ও বটে, ব্যাটারিতে হয়, স্টোরেজ সেলগুলোতে হয়, আমরা এইভাবে পাই। এইটার একটা সুবিধা কি, এই যে আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত করে সেই তড়িৎটাকে ব্যবহার করছি। এখন দেখবে যে ব্যাটারি চালিত বিভিন্ন তোমার যানের প্রচুর ব্যবহার হচ্ছে। ব্যাটারি চালিত তোমাদের টোটো তো আমরা আছি জানি, তাছাড়া ব্যাটারি চালিত টু হুইলারগুলো, তাছাড়া কোথাও কোথাও ব্যাটারি চালিত বাস চলছে, সেরকম বড় বড় ব্যাটারি লাগবে। আরও উন্নত প্রযুক্তির দরকার, যেখানে বেশিরভাগ আমরা মানে শক্তিটাকে কাজে লাগাতে পারবো, বেশি করে শক্তি উৎপন্ন হতে হবে, যে তাহলে তার এফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ খরচ কম হবে। তো এইটার সুবিধা একটা হচ্ছে কি, যে এইটা থেকে তোমার পরিবেশ দূষণটা একদম কম হয়ে যাবে, পরিবেশ দূষণ প্রায় হবেই না। পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে গেলে এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা তড়িৎ তৈরির জায়গা। তাই এইটার দিকে বিজ্ঞানীরা বেশি সচেষ্ট হয়েছেন, যে এইগুলো থেকে আরও উন্নত কোনো প্রযুক্তির সাহায্যে কী করে তড়িৎ তৈরি করা যাবে এই পদ্ধতিতে। এটা গেল একটা দিক। এটা গেছে কী ধরনের জারণ বিজারণ বিক্রিয়া বললাম, স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত, এখন এই স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার যে শক্তির মুক্ত হয়, সেই মুক্ত হওয়া শক্তিকে যে কোষের সাহায্যে, মানে একটা কোষের সাহায্যে, সেল, সেই সেলের সাহায্যে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, সেই সেলটাকে বলে ভোল্টিক সেল বা গ্যালভানিক সেল। এটা একটা বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে, ভোল্টিক, আলসেন্দ্রো ভোল্টা এবং লুই গ্যালভানি। লুই গ্যালভানি প্রথম প্রায় 1780 সালে, এটা নিয়ে পরে আমি আসছি, 1780 সালে তিনি এইরকম একটা কোর্সের তিনি মানে এই ধরনের একটা বিষয় উপস্থাপনা করেন, সেটা আমি পরবর্তীকালে আসছি আলোচনায়। আর আলসেন্দ্রো ভোল্টা প্রায় 1800 সাল নাগাদ তিনি এই কোষটাই তৈরি করেন প্রাথমিকভাবে। ঠিক আছে, এবার আমরা আরেকটা দেখি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলো কি হয়। অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তো যারা আমরা একটা উদাহরণ দিই, যারা জলের তড়িৎ বিশ্লেষণ করবো, সাধারণ জল বা এটা অ্যাসিড মিশ্রিত জল, সামান্য অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রিত জল, এটা নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করি। এটা কিন্তু 2H2+O2 ভেঙে যে যাচ্ছে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এর জারণ সংখ্যা আমরা জানি +1, এর জারণ সংখ্যা -2, সেখান থেকে 0 0 হয়ে যাচ্ছে, তাই জারণ সংখ্যার চেঞ্জ হচ্ছে, কমছে, তাহলে এটা হচ্ছে বিজারণ, এটা জারণ সংখ্যা বাড়লো, এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচটা গৃহীত হয়ে যাবে, অর্থাৎ ডেল্টা এইচটা প্লাস হবে, এখানে তাপ শক্তি গৃহীত হবে। কিন্তু এই যে এইখানেও আমাদের তার মানে কি হচ্ছে, শক্তি পাঠিয়ে এইখানে যদি আমরা এখানে শক্তি পাঠাই, তাহলে তবে সেটা এরকম ভাঙছে। তার মানে এটাও কিন্তু তড়িৎ রাসায়নিক যে সমস্ত বিক্রিয়াগুলো আছে, সেই তড়িৎ রাসায়নিক বিক্রিয়ারই এটার মধ্যে পড়ছে। এখানে তড়িৎ পাঠিয়ে এদেরকে আমরা বিশ্লেষিত করছি। এরকম বহু তোমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উদাহরণ তোমাদের আছে, যেমন কিছু কিছু ক্ষেত্রে সক্রিয় ধাতুগুলো এই পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। তারপরে ধরো অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি করা হয়, তারপরে জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। আরও কিছু কিছু পদার্থ আছে, ক্লোরিন তৈরি করা হয় এই পদ্ধতিতে, ক্লোরিন গ্যাস, তারপরে NaOH তৈরি করা হয় ইত্যাদি।
বেশ কিছু পদার্থকেও এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়। তবে এক্ষেত্রে আগে যেটা বললাম তার থেকে এর তফাৎটা কী হচ্ছে, এর ক্ষেত্রে শক্তি পাঠিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি, তার ফলে সেটা আমাদের কাঙ্ক্ষিত রাসায়নিক বিক্রিয়াটা ঘটে তার থেকে পদার্থ পাচ্ছি। আর উল্টো দিকে প্রথমে যেটা বলছিলাম সেটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে ঘটছে, সেখানে কি হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে তার থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কাজে লাগাচ্ছি। আচ্ছা, এইখানে যে কোষ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বৈশ্লেষিক কোষ। ওই কোষ কয়টা অবশ্য হবে, বা ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল, তাহলে আমরা দু ধরনের সেল পেলাম, যে তড়িৎ রসায়নের দুটো ধারা, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, একটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার সাহায্যে আমরা সেটা একটু সিনপসিস করে নিই। স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার সাহায্যে আমরা তাহলে তড়িৎ রসায়নের দুটো বিক্রিয়া, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর একটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় শক্তির মুক্ত হয়, অর্থাৎ এখানে ডেল্টা এইচ গিভ শক্তি হচ্ছে ঋণাত্মক হবে, এখানে তবে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। এখানে ডেল্টা এইচটা মাইনাস ভি, আর এখানে ডেল্টা এইচ প্লাস ভি। তবে প্র্যাকটিক্যালি হচ্ছে যে ডেল্টা জিটা হবে ঋণাত্মক, লেস দেন জিরো, আর এখানে ডেল্টা জিটা হবে ধনাত্মক, গ্রেটার দেন জিরো। এবার সেখানে সাধারণত দেখা যায় এটা ডেল্টা এইচটাও সেই রকমভাবে কাজ করে, ডেল্টা এইচও ঋণাত্মক হয় আর ওখানে ডেল্টা এইচটা ধনাত্মক হয় সাধারণভাবে, কারণ এটা ডেল্টা জিটা বা ডেল্টা এইচের ওপর ডিপেন্ড করে। প্র্যাকটিক্যালি ডেল্টা জি দিয়ে ডিটারমাইন করা হয় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না অস্বতঃস্ফূর্ত হবে, সেটা নির্ভর করে তোমার এন্ট্রপির ওপর আর হচ্ছে ডেল্টা এইচ এনথালপির ওপর। এই দুটোর উপর নির্ভর করে যদি তাদের সামেশনটা ঋণাত্মক হয় তাহলে স্বতঃস্ফূর্ত হবে, যদি তাদের সামেশনটা ধনাত্মক হয় তাহলে সেটা অস্বতঃস্ফূর্ত হবে। তো মোটামুটিভাবে আমরা এটাকে ধরে নিচ্ছি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচটা ঋণাত্মক আর অস্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচটা ধনাত্মক। তো এখান থেকে এই স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় যে শক্তি বেরিয়ে আসে তার থেকে সেটা যে কোষের সাহায্যে সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, অর্থাৎ নির্গত রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়, নির্গত রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এইখানে কিসের সাহায্যে না গ্যালভানিক সেল, কোষ বা সরল ভোল্টীয় কোষ বা ভোল্টীয় কোষ শুধু বলা যায়, এটা হচ্ছে গ্যালভানিক সেল और ভোল্টিক সেল। আর এখানে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় এখানে তড়িৎ শক্তি পাঠিয়ে রাসায়নিক, অর্থাৎ তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এখানে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়, এইটাকে আমরা বলছি ইলেকট্রোলাইটিক সেল বা বৈশ্লেষিক তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বৈশ্লেষিক কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। এই দু ধরনের
সেল কি একযোগে বলে ইলেকট্রো তড়িৎ রসায়ন কোষ, ইলেকট্রোকেমিক্যাল তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রো কেমিক্যাল সেল, এই হলো বিষয়। তাহলে এখন এদের তো বোঝা গেল যে এর একটা গুরুত্ব রয়েছে, কারণ এই পদ্ধতিতে আমরা যে তড়িৎ শক্তি তৈরি করতে পারি, বিজ্ঞানীরা তৈরি করার বিভিন্ন প্রসেস আবিষ্কার করছে, নতুন নতুন প্রসেস আরও বেরোচ্ছে। তার ফলে একাধারে যেমন রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তড়িৎ শক্তির প্রয়োজনকে মেটানো হচ্ছে, আর একাধারে যে তড়িৎ শক্তি তৈরির ফলে এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র বা ফসিল ফুয়েল থেকে যেভাবে তৈরি হয়, সেখানে তো মানে পরিবেশ দূষণ হয়, এখানে কিন্তু পরিবেশ দূষণের হাত থেকে মানুষ নিস্তার পায়। আর এইটার ক্ষেত্রে কী হচ্ছে, ওই যে বিভিন্ন পদার্থ অর্থাৎ তোমার সক্রিয় বিভিন্ন ধাতুগুলোকে তৈরি করা হচ্ছে। তাছাড়া তোমার ধরো অশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে পরিণত করা যাচ্ছে। তাছাড়া কিছু পদার্থ তৈরি করা হয়, যেমন ক্লোরিন, NaOH ইত্যাদি, এগুলোকে তৈরি করা হয় তোমার কারখানাতে এই পদ্ধতির সাহায্যে। তাহলে দুই পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের দুই পদ্ধতির সম্বন্ধেই আমরা পড়ব। আমরা প্রথমে পড়ব এই স্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলো যেভাবে ঘটছে সেখানে, অর্থাৎ গ্যালভানিক কোষ আর ভোল্টীয় কোষ সম্বন্ধে। গ্যালভানিক কোষ আর ভোল্টীয় কোষ সম্বন্ধে পড়ব। বিজ্ঞানী লুই গ্যালভানি, তিনি প্রায় 1880 সালে, তাহলে আমরা এখানে কোথায় পড়ি, গ্যালভানিক সেল। বিজ্ঞানী লুই গ্যালভানি 1780 সালে তিনি একটা পরীক্ষা করছিলেন। কীরকম, একটা মৃত ব্যাঙ তার পেশি কাজ করছে না, তিনি সেই মৃত ব্যাঙের পেশির মধ্যে তড়িৎ সঞ্চালিত করলেন দুটো তারের মাধ্যমে। দেখলেন যে পেশিগুলো নাচছে, অর্থাৎ পেশিগুলো কাঁপছে, মানে পেশিগুলো কাজ করছে। তার মানে এই যে আমরা পেশি যে কাজ করি, অর্থাৎ এই যে মানে প্রাণী জগতের পেশি যে সঞ্চালিত হয়, সেইটা হচ্ছে একটা তড়িতের মাধ্যমে। তোমরা পড়েছো বায়োলজিতে, সেই তড়িৎ তাদের যায়, সেই তড়িৎ সামান্যতম তড়িৎ যায়, সেই তড়িৎ গিয়ে কিন্তু সেই পেশিগুলোকে সঞ্চালিত করে, কাঙ্ক্ষিত দিকে সঞ্চালিত করে, সেটা নির্দেশ দেয় আমাদের মস্তিষ্ক, নির্দেশ দেয়। তা এখন ওখানে তড়িৎটা আসে কোত্থেকে, জীবদেহের মধ্যে। তাহলে তড়িৎটা যে জীবদেহের মধ্যে থেকে আসে, সেটা কিন্তু তার মানে যে আমরা সরাসরি তড়িৎ বাইরে থেকে নিচ্ছি না, তাহলে ওখানে একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার মাধ্যমে অর্থাৎ স্বতঃস্ফূর্ত একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে। সেখান থেকে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে সেটা আমাদের পেশিগুলোকে সঞ্চালিত করছে মস্তিষ্কের দ্বারা। তার মানে আমাদের জীবদেহে প্রথম থেকে অনেকদিন আগে থেকেই এই ব্যাপারগুলো চলে আসছে। যখন জীব বলবো না, প্রাণীকুল যখন পৃথিবীতে এসছে, প্রাণী দেহের মধ্যে যে ঘটনাটাগুলো ঘটছে, সেই ব্যাপারটাকে লক্ষ্য করে অ্যানালিসিস করে বিজ্ঞানী লুই গ্যালভানি এবং আলসেন্দ্রো ভোল্টা তারা একটা পরীক্ষা করার চেষ্টা করলেন। তিনি করলেন কি, মূলত ভোল্টা এই কাজটা করেছিলেন। একটা বিকারে, কাচের বিকারে লঘু H2SO4 নিলেন, লঘু H2SO4, এটা লঘু H2SO4 নিয়ে এর মধ্যে একটা জিঙ্কের দণ্ড আর একটা কপার দণ্ড ডুবিয়ে দিলেন। একটা বললাম জিঙ্কের দণ্ড Zn, আর একটা কপার দণ্ড Cu ডুবিয়ে দিলেন। ঠিক আছে, এগুলো সবই রয়েছে। তো এখন দেখা গেল কি না, পাত্রটা গরম হয়ে যাচ্ছে। পাত্রটা গরম কেন হতে পারে না, ওখানে যদি শক্তির মুক্ত হয় তাহলে তবে পাত্রটা গরম হবে। তখন বিজ্ঞানীরা দেখলেন ঠিক আছে, এই যে গরম হয়ে যাচ্ছে, এটাকে আমরা যদি তার দিয়ে যোগ করে দেখি তো কী হলো। তা তারা এইখান থেকে এই জিঙ্ক আর কপার এইটাতে ওনারা একটা তার দিয়ে যোগ করে দিলেন।
তার দিয়ে যোগ করে এইখানে একটা ল্যাম্প লাগিয়ে দিলেন। ল্যাম্প লাগিয়ে দিলেন, ফিলামেন্ট আছে, দেখা গেল ল্যাম্পটা জ্বলছে, তার মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা জিঙ্ক, এটা কপার, তার মানে দেখা গেল তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে তার মানে ওইখানে যে শক্তিটা, তখন দেখা গেল কি পাত্রটা আর গরম হচ্ছে না। তাহলে পাত্রটা গরম হচ্ছে না, তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে ওখানে ওই বিক্রিয়ার ফলে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছিল সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে আপনা আপনি, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে। তার মানে তড়িৎ তৈরি করা গেল। কিন্তু এবার প্রশ্ন, তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এখন দেখা গেল কিন্তু অ্যামমিটার তাহলে লাগাতে হবে। অ্যামমিটারটাকে প্রথমে ধনাত্মক দিকটা জিঙ্কের দিকে লাগানো হলো, ঋণাত্মক দিকটা কপারের দিকে লাগানো হলো অ্যামমিটারের। দেখা গেল না, তড়িৎ যাচ্ছে না, তড়িৎ যাচ্ছে না, অ্যামমিটারের কাঁটা শো করছে না। এবার উল্টে দেওয়া হলো, দিয়ে কপারের দিকে ধনাত্মক দিক অ্যামমিটারের যোগ করা হলো, আর জিঙ্কের দিকে ঋণাত্মক দিক যোগ করে দেওয়া হলো। দেখা গেল এবার কিন্তু কাঁটাটা শো করছে যে তড়িৎ যাচ্ছে। তার মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে না, কপারের দিক থেকে জিঙ্কের দিকে এটা তড়িৎ যাচ্ছে, তড়িৎ যাচ্ছে। আমরা তো প্রবাহ তড়িৎবিদ্যায় পড়েছি, দেখেছি ফিজিক্সে, যে তার উল্টো দিকে ইলেকট্রনের স্রোত যাবে, ইলেকট্রনের স্রোতটা যাবে তার উল্টো দিকে যেতে হবে। তার মানে জিঙ্ক দণ্ডে ইলেকট্রন তৈরি হতে হবে, জিঙ্ক দণ্ডেতে ইলেকট্রন তৈরি হলে সেইটা তবে এইদিকে তারপরে যাবে, এদিকে গিয়ে কপার দণ্ডে যাবে। তবে সেইখানে এটা হবে। তার মানে আর একটা জিনিস কি দেখা গেল, তার মানে কপারটা হচ্ছে উচ্চ বিভব প্লাস, জিঙ্কটা হচ্ছে নিম্ন বিভব মাইনাস। জিঙ্কটা হলো নিম্ন বিভব, কপারটা হচ্ছে উচ্চ বিভব। তার মানে এইখানের তোমার বিভব প্রভেদ যেটা হয়ে গেল, কপারটা বেশি, কপারের বিভব বেশি, জিঙ্কের বিভব কম। কি বিক্রিয়াটা ঘটছে দেখা যাক। তার মানে এই দিকটায় যে ইলেকট্রন তৈরি হচ্ছে, মানে ইলেকট্রন যে তৈরি হচ্ছে, তার মানে ইলেকট্রন ছাড়ছে জিঙ্ক। ইলেকট্রন যদি জিঙ্ক ছেড়ে থাকে তাহলে নিশ্চয়ই ওখানে জারণ ঘটছে। তো সেই জারণ যে ঘটছে সেইটা আমরা দেখি কিভাবে জারণটা ঘটছে। দেখো, জিঙ্ক এইখানে দণ্ডতে যে পরমাণু আছে জিঙ্ক দণ্ডে, সেইটা দ্রবণে চলে যাচ্ছে Zn2+ প্লাস দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন এইখানে এই দণ্ডে ছেড়ে রেখে Zn2+টা দ্রবণে চলে যাচ্ছে, কারণ এই দিক থেকে Zn2+ দ্রবণে চলে যাচ্ছে। সেই ইলেকট্রনগুলো এইখান থেকে এই পাত বরাবর বেয়ে উল্টো দিকে গিয়ে এদিকে আসছে। সেখানে গিয়ে কী হচ্ছে না, সেখানে এইখানের মধ্যে H2SO4 আছে, H2SO4। তাহলে H2SO4টা কী হয়ে থাকে না, H2SO4টা আয়নিত হয়ে থাকবে, 2H+ প্লাস SO4 2-। এই যে 2H+, সেই H+টা এইখানে চলে যাবে, H+গুলো গিয়ে ইলেকট্রনকে গ্রহণ করবে। এইখান দিয়ে আসা ইলেকট্রন গ্রহণ করে, যে এইটা হবে 2H+, আমি একবারে করে দিচ্ছি, প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে H2 গ্যাসে পরিণত হয়ে যাবে। সেটা এই যে কপার যে এটা দণ্ডটা রয়েছে, সেই কপার দণ্ডের গা বেয়ে উঠতে থাকবে। তার মানে মূল বিক্রিয়াটা হলো কি না, Zn, তাহলে মূল বিক্রিয়াটা হয়ে গেল, এটাকে মধ্যখানে যদি H2SO4টাকে বাদ দিয়ে দিই, তাহলে মূল বিক্রিয়াটা হয়ে গেল কিসে না, Zn প্লাস 2H+ থেকে Zn2+ প্লাস H2, এই বিক্রিয়াটা হয়ে গেল। ওখানে এই বিক্রিয়াটা ঘটছে, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটছে। তো এই যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা ঘটলো, তার ফলে এখানে আমরা তড়িৎ শক্তিটা পেলাম, রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এটা মোটামুটি মেপে দেখা গেছে এই কোষের তড়িৎচালক বল বা ইএমএফ হচ্ছে, ইএমএফ সমান হচ্ছে 1.08 ভোল্ট। এই ইএমএফ
একটা ফোন এসেছিল বলে এটা বন্ধ হয়ে গেছিলো। এখন এই থেকে আমরা কী কী কতগুলো জিনিস জানতে পারলাম সেটা একটা দেখি। এক নম্বর হচ্ছে যে এই কোষটাতে তড়িৎ যাচ্ছে কপার দণ্ড থেকে জিঙ্ক দণ্ডের দিকে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ঘটছে জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে। 3 নম্বর ঘটনা ঘটছে কি না, জিঙ্কের দণ্ডটা ক্রমশ ক্ষয় হয়ে যাবে। আর 4 নম্বর ঘটনা ঘটছে কি হাইড্রোজেন গ্যাস এই কপার দণ্ডের পাশ দিয়ে ওপরের দিকে উঠতে থাকবে। এখন এই বিক্রিয়াটা কতক্ষণ ধরে চলবে? এই বিক্রিয়াটার একটা ড্রব্যাক হচ্ছে যে এই যে হাইড্রোজেন গ্যাসগুলো এর ওপর দিয়ে এইটা দিয়ে যাচ্ছে গাবে, দেখা যায় কি হাইড্রোজেন গ্যাসটা পুরোটা বেরিয়ে যেতে পারে না যতটা তৈরি হয়। এইখানেতে কপার এই দণ্ডের গায়ে হাইড্রোজেন গ্যাসের একটা লেয়ার তৈরি হয়ে গিয়ে আটকে থাকে। সেই লেয়ার তৈরি হয়ে যাওয়ার জন্য এই পরবর্তীকালে যখন হাইড্রোজেন গ্যাসের লেয়ার ভালো রকম তৈরি হয়ে গেছে, তখন পরবর্তীকালে H+ আয়নগুলো ওই জায়গায় যেতে পারে না, গিয়ে ইলেকট্রন যে সংগ্রহ করবে সেই কাজটা ব্যাহত হয়। ব্যাহত হওয়ার জন্য কী হবে, এখানে ইলেকট্রনের সঞ্চয় হয়ে যাচ্ছে, সেটা খরচ হচ্ছে না, কেউ কনজিউম করছে না, নিচ্ছে না, তাহলে সেইখানে রিপালশন হয়। রিপালশন হতে হতে আস্তে আস্তে তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়া বন্ধ হয়ে যায়। তো এইটাকে, এই যে সমস্যা, এইটাকে বলে পোলারাইজেশন বা ছদন। পোলারাইজেশন বা ছদন বাংলায় বলে। এখন এই সমস্যাটাকে সমাধান করার জন্য বিজ্ঞানী ড্যানিয়েল সেল বলা হয় সেটাকে, বিজ্ঞানী ড্যানিয়েল এক ধরনের সেল তৈরি করেন। এই সেলই এই একই সেম জিনিসই হচ্ছে, একটু পরিবর্তন করলেন। উনি কি করলেন যে, আচ্ছা আরেকটা জিনিস বলা হলো না ওখানে, যে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াটা কি হচ্ছে, জারণ বিক্রিয়াটা হলো Zn থেকে Zn2+ দুটো ইলেকট্রন, এটা হলো জারণ বিক্রিয়া হয়েছে। আর বিজারণ বিক্রিয়াটা কি করলো, বিজারণ বিক্রিয়াটা করলো 2H+ দুটো ইলেকট্রন থেকে H2 তৈরি হলো। তো এই যে জারণ আর বিজারণ একই চেম্বারে বা একই পাত্রে ঘটছে, সেইটা উনি রাখলেন না। উনি জারণের জন্য একটা পাত্র নিলেন আর বিজারণের জন্য আর একটা পাত্র নিলেন। তার মানে জারণ যে পাত্রটা, তাতে শুধু জিঙ্ক দণ্ডটা নিমজ্জিত করা আছে, আর বিজারণ যে পাত্রটা, সেটাতে কপার দণ্ডটা নিমজ্জিত করা আছে। তবে এখানে যেমন লঘু H2S উপর নিয়ে বিক্রিয়াটা করা হয়েছে, ওখানে লঘু H2S উপর নেওয়া হয়নি। যেখানে জারণ পাত্র জিঙ্কের সঙ্গে জিঙ্ক SO4 নেওয়া হয়েছে, আর কপারের সঙ্গে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়েছে। আর ওদের দুজনের মধ্যে একটা সংযোগকারী হিসেবে, বাইরে দিয়ে তো তার তো আছেই, সংযোগকারী হিসেবে একটা সেতু তৈরি করে দেওয়া আছে, এটা লবণ সেতু। সেই সম্বন্ধে পরবর্তীকালে আমি আসছি আলোচনাতে। তা আগে প্রথমে আমরা ড্যানিয়েল সেলটা কীরকম হয়েছিল সেটা একটুখানি দেখি। সেখানে দুটো চেম্বার, একটা জারণ চেম্বার, এইটা ধরো জারণ, এখানে নেওয়া হয়েছে ZnSO4, এটা দ্রবণটা আছে, এখানে জিঙ্ক দণ্ড নিমজ্জিত আছে, এটা জিঙ্ক। আর একটা জিনিস আমার বলতে যখন ভুলে গেছে, সেটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্লাস 10-এ বা নিচের ক্লাসে পড়ে এসেছি, যেখানে যে দণ্ডতে জারণ হয়, যে দণ্ডে জারণ হয় সেইটাকে বলে অ্যানোড, আর যে দণ্ডে বিজারণ হয়, এইটা নোট করে নিতে হবে, তাকে বলছি ক্যাথোড। এটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো, আমরা যখন তড়িৎ বিশ্লেষণের জন্য যে কোষ ব্যবহার করেছি, খেয়াল করে দেখবে সেখানে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ, সেই তড়িৎ বৈশ্লেষিক দ্রবণটাকে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। সেখানে অ্যানোড হচ্ছে ব্যাটারির ধনাত্মক দিকের সঙ্গে যুক্ত, ক্যাথোড হচ্ছে ব্যাটারির ঋণাত্মক দিকের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোড বলছি, সেখানে জারণ ঘটছে, ঋণাত্মক তড়িৎদ্বারটাকে ক্যাথোড বলছি, সেখানে জারণ ঘটছে। খেয়াল করে দেখো, ধনাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রন বর্জিত হচ্ছে, ঋণাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রন গৃহীত হচ্ছে। আবার উল্টো দিকে এখানের ক্ষেত্রে দেখা যাবে কি, যে
যে দণ্ডে জারণ সেটা অ্যানোড হচ্ছে, তাহলে জিঙ্ক দণ্ডে হচ্ছে জারণ। এটা কোথায় হচ্ছে? জিঙ্ক দণ্ডে জারণ হচ্ছে। সে জিঙ্ক দণ্ডটা Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন ছাড়ছে। আর এখানে কপার দণ্ড কি করছে? কপার দণ্ড, এটা কপার দণ্ড হচ্ছে ব্যাপারটা, এটা কপার হিসেবে নয়, সেটা ড্যানিয়েল সেলে, সেটা আমি আসছি পরে। এখানে যাচ্ছে হাইড্রোজেন হিসেবে হচ্ছে 2H প্লাস প্লাস দুটো ইলেকট্রন, সে কপার দণ্ডে এই বিক্রিয়াটা হচ্ছে H2। তাহলে এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে। এই যে ইলেকট্রন গৃহীত হচ্ছে মানে এখানে বিজারণ ঘটছে, সেইটাকে আমরা কিন্তু অ্যানোডটাকে দেখাচ্ছি মাইনাস হিসেবে, ক্যাথোডটাকে দেখাচ্ছি প্লাস হিসেবে। এখানে তো তড়িৎ তৈরি হচ্ছে, কারণ তড়িৎটা প্রবাহিত হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডে, এইটাই ইম্পর্টেন্ট। কপার থেকে জিঙ্কে তড়িৎটা প্রবাহিত হচ্ছে। কোথায়? ক্যাথোড মানে কি? যেখানে বিজারণ ঘটছে, যেখানে ইলেকট্রন বর্জিত হচ্ছে, সেখান থেকে ইলেকট্রনগুলো গিয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, জিঙ্কের দিকে যাচ্ছে। সেখানেতে ভুল হলো, অ্যানোডেতে যে ইলেকট্রন ত্যাগ করছে, সেই ইলেকট্রনগুলো ক্যাথোডের দিকে যাচ্ছে, গিয়ে ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হচ্ছে ওখানে আয়ন দ্বারা। আর উল্টো দিকে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎটা যাচ্ছে। তাহলে এখানে তড়িৎটা উচ্চ বিভব বলে সেখানে ক্যাথোডটাকে প্লাস ধরা হয়েছে, অ্যানোডটা নিম্ন বিভব বলে ওটাকে মাইনাস ধরা হয়েছে। তার মানে আমরা কিন্তু এই থিওরিতে বিশ্বাস করব, বা এইটাকেই আমরা টার্গেট করে রাখবো, যেখানে জারণ হবে সেটা অ্যানোড, যেখানে বিজারণ হবে সেটা ক্যাথোড। সেটা প্লাস বা মাইনাস, অর্থাৎ সেটা উচ্চ বিভব না নিম্ন বিভব, সেটা আমরা কনসিডার করব না। এর ক্ষেত্রে দেখো নিম্ন বিভব হচ্ছে যেখানে জারণ হচ্ছে, আর যখন তড়িৎ বিশ্লেষণ যেখানে করা হয় সেখানে উচ্চ বিভব হচ্ছে অ্যানোড, যেখানে জারণ হয়। এইটা হচ্ছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবে জাস্ট। এবার দেখো আমরা ড্যানিয়েল সেলে আবার আসি। এটা জিঙ্ক দণ্ড। আচ্ছা, এখানটায় কপার এখানে ডুবিয়ে দেওয়া হয়েছে Cu। তো এখান থেকে এগুলো যখন এটা কপার সালফেট দ্রবণ আছে CuSO4, এখান থেকে এটা যুক্ত করে দেওয়া হচ্ছে, একটা ল্যাম্প দেওয়া আছে, এরকম একটা ল্যাম্প দেওয়া হলো। যাই হোক, এরকম একটা ল্যাম্প হলো, এটা এরকম বেঁকে গেল যে ল্যাম্পটা, এটা এখানে যোগ করো, ল্যাম্পটা জ্বলতে থাকবে। তো এইভাবে জ্বলছে। এবার এদের মধ্যে সংযোগকারী হিসেবে, কেন সংযোগকারী দরকার পড়ছে সেটা আমি পরে আসছি। আচ্ছা, এবার দেখো এখানে বিক্রিয়া হবে কি? জিঙ্ক কি করবে? জিঙ্কের দণ্ড থেকে জিঙ্কগুলো এখানে বেরিয়ে আসবে Zn2+ আকারে। তেমন ইলেকট্রনটা এখানে সঞ্চিত হচ্ছে, ইলেকট্রনগুলো এর গায়ে গায়ে লেগে আছে। আমি একটা অন্য কালি দিয়ে লিখি, লাল কালি পেনে কালি আছে, এখানে ইলেকট্রনগুলো এর পাশে পাশে সঞ্চিত আছে। এবার এইখান থেকে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে এইদিকে ইলেকট্রনের প্রবাহিত এইদিকে যাচ্ছে, গিয়ে এদিক দিয়ে ইলেকট্রনটা আসছে, এসে এই কপার দণ্ডে এলো। কপার দণ্ডে এসে কী হবে না, কপার দণ্ড কী করবে? এইখানে কপার Cu+ এই যে ঘুরে বেড়াচ্ছে যে আয়নগুলো, ইত্যাদি আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে, SO4 মাইনাসও রয়েছে, SO4 মাইনাস এগুলো যে রয়েছে, সেইগুলো কি করবে? এইখান থেকে ইলেকট্রনটা নিয়ে এখানে কপার সঞ্চিত হবে। এইখানে ইলেকট্রনগুলো এলো, সেইখানে কপার আয়নগুলো Cu2+, কপার এই ইলেকট্রনগুলোকে নিয়ে এখানে সঞ্চিত হবে। তার মানে এইখানে জারণ যেখানে ঘটছে, জারণ চেম্বার বলতে পারি, সেই জারণ চেম্বারে বিক্রিয়া হচ্ছে কি? Zn থেকে Zn2+ দুটো ইলেকট্রন, এটা যে জারণ বিক্রিয়া, জারণ চেম্বারে বিক্রিয়াটা হচ্ছে। আর এখানে বিজারণ চেম্বারে যে বিক্রিয়া হচ্ছে Cu2+ দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হলো Cu। এটা এখানে Cu-টা এখানে জমা হচ্ছে। তার মানে জিঙ্ক দণ্ডের ক্ষয় হবে, Cu দণ্ডের স্ফীত হবে আস্তে আস্তে, ক্রমশ। এটা Zn একটা দেখিয়েছি, তাহলে এটা SO4- দেখাতে হবে। এখন যেটা হচ্ছে সেটা হলো কি না, জিঙ্ক এখানে SO4টা কোনো কাজ করছে না, SO4টা রয়ে যাচ্ছে। তাহলে জিঙ্ক2+টা তো এখানে চলে আসছে। তাহলে জিঙ্ক2+, অর্থাৎ এই যে জারণ চেম্বার, সেই জারণ চেম্বারটা
ক্রমশ তার মধ্যে ধনাত্মক চার্জ বেশি হতে থাকছে, ধনাত্মক চার্জ বেশি হতে থাকছে। এদিকে উল্টো দিকে CO2 প্লাসটা এদিকে চলে যাওয়ার জন্য SO4টা পড়েই আছে, SO4-এর -2 মাইনাসের কোনো চেঞ্জ হচ্ছে না। তো CO2 প্লাস যখন এইখানে জমা হচ্ছে, জমা হলে SO4 2 মাইনাসটা তো একই সংখ্যা এটাকে হয়ে যাচ্ছে, তাহলে CO2 প্লাসটা কমে যাচ্ছে, ফলে ঋণাত্মক চার্জ এখানে বেশি হচ্ছে, আধিক্য হচ্ছে। বিজারণ চেম্বারে ঋণাত্মক চার্জের আধিক্য হচ্ছে, আর জারণ চেম্বারে ধনাত্মক চার্জের আধিক্য হচ্ছে। এখন এই যে আধিক্য হয়ে যাচ্ছে, এই যে দুটোই যে আধিক্য হচ্ছে বিপরীত চার্জের, তার ফলে দেখা যাবে কি আস্তে আস্তে বিক্রিয়াটা থেমে যাচ্ছে। সেই কারণে যাতে থেমে না যায়, সেই জন্য এখানে একটা লবণ সেতু বলে এইটার সঙ্গে ঠেকে থাকবে, এর ভিতরে একটা পদার্থ দেওয়া হয়, এটাকে বলছি লবণ সেতু। এই লবণ সেতুর মধ্যে কি থাকে? লবণ সেতুর মধ্যে থাকে KCl, K2SO4 ইত্যাদি কিছু আয়নীয় যৌগের গাঢ় জলীয় দ্রবণ থাকে। কাদেরকে নেওয়া হয়? তা মোটামুটিভাবে দেখা যায় এই যে আয়নগুলো, এই যে K+Cl-, এতে দুটো আয়ন আছে, একটা K+ আর একটা Cl-। এই K+Cl- এই আয়নগুলোর গতিবেগ মোটামুটি সেম, সেইগুলোকে এখানে নেওয়া হয়। আর একটা কি তার খেয়াল রাখা হয় যে যাতে যাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, তড়িৎ বিশ্লেষণের এখানে ভোল্টীয় কোষেতে, এগুলোকে ভোল্টীয় কোষই বলে, সবগুলি ভোল্টিক কোষ বা গ্যালভানিক সেল বলে। এটা ড্যানিয়েল সেলের একটা রূপ, মানে ড্যানিয়েল এইটা তৈরি করেছিলেন, কিন্তু সবগুলোকেই ওই বিজ্ঞানী দুজনের নাম যারা প্রথমে এই ব্যাপারে আলোকপাত করেছিলেন তাদের নাম অনুসারে সবগুলোকেই আমরা গ্যালভানিক সেল বলি। তা এই গ্যালভানিক সেলেতে যে বিক্রিয়াগুলো ঘটছে তাতে যেন এই আয়নগুলো ইন্টারফেয়ার না করতে পারে, তার জন্য সেই রকম আয়নকে চুজ করা হয়, সেরকম আয়নীয় যৌগ চুজ করা হয়। তা এবার এইটার সঙ্গে কী করা হবে? এই রকম যে কোনো একটা নেওয়া হবে। তারপর হচ্ছে আগার আগার জেলি বলে একটা জেলিদার পদার্থ আছে, আগার আগার জেলি, AGAR JELLY। এইটা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে এর মধ্যে রাখা হয়, এই নলটার মধ্যে সেই পেস্টটাকে রাখা হয়। এবার কি হয় যে এবার যেহেতু এখানে SO4টা আধিক্য হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে SO4 প্রবেশ করতে চাইবে, SO4 2 প্রবেশ করতে চাইছে, SO4-এর আধিক্য হচ্ছে বলে। কিন্তু এইটাকে প্রশমিত করার জন্য কি করা হবে না, এইখান থেকে তোমার এখানে তো পজিটিভ চার্জ বেশি হচ্ছে, এখান থেকে Cl-, যদি আমি KCl-টাকে ব্যবহার করি, Cl- এই দিকে আসার চেষ্টা করবে। প্রথমে তো ভর্তি আছে এখানে, SO4টার দিকে আসতে পারছে না, Cl- আসছে প্রথমে, তারপরে আস্তে আস্তে অনেকক্ষণ বিক্রিয়া করলে SO4টা যখন Cl- শেষ হয়ে যাবে তখন SO4টা আসবে, কিন্তু প্রথমে Cl- আসবে। এবং এমনভাবে পদার্থগুলোকে নেওয়া হয় যাতে মোটামুটিভাবে এর মধ্যে পদার্থটা শেষ হতে হতে এই বিক্রিয়াগুলো শেষ হয়ে যাবে আর কি, সেরকমভাবেই একটা এস্টিমেট করে নেওয়া হয়। তো এখানে Zn2+ এটা আধিক্য হচ্ছিল, তো ধনাত্মক চার্জের আধিক্য হচ্ছিল, সেই জন্য Cl- চার্জ এসে ওটাকে প্রশমিত করবে। অপরদিকে এটা SO4 2-, এখানে যেমন যাবেও বটে কিছু, উল্টো দিকে এখান থেকে K+ আসতে থাকবে, এদিক থেকে তুমি Zn2+ যেতে থাকবে। এরকম করে এটা K+ এলে SO4 2- যে আধিক্য হয়ে গেল ঋণাত্মক চার্জে, সেটাকে প্রশমিত করবে। এরকম করে দুই দিকের তড়িৎকে এরা নিউট্রাল রাখে, সেটা লবণ সেতুর একটা কাজ। দুদিকের নিউট্রাল রাখা, দুদিকের তড়িৎ শক্তিটাকে মানে আধানটাকে নিউট্রাল রাখা এই লবণ সেতুর একটা কাজ। সেই কাজ করলে তখন কী হচ্ছে, তখন আর আধিক্য হচ্ছে না এখানে চার্জের, এখানে চার্জের সমতা থাকবে, এখানেও চার্জের সমতা থাকবে। যেখানে যে চার্জটা বেশি হয়ে যাচ্ছে তার উল্টো আয়নটা, তার বিপরীত আয়নটা এইখানে লবণ সেতু থেকে সেখানে প্রবেশ করে যাবে, এদিকেও তাই ঘটনাটা ঘটবে। এই সেম জিনিস, তার মানে এখানে জারণ বিক্রিয়া কি ঘটলো, জারণ বিক্রিয়া ঘটেছে এইটা, বিজারণ বিক্রিয়া কি ঘটলো, বিজারণ বিক্রিয়া ঘটছে এইটা। তাহলে মোট বিক্রিয়া কি ঘটলো,
মোট বিক্রিয়া হচ্ছে Zn থেকে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন, আর Cu থেকে Cu2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন থেকে Cu। এইখানে ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে Zn প্লাস Cu2 প্লাস থেকে Zn2 প্লাস প্লাস Cu এই বিক্রিয়াটা ঘটছে। এখানে হচ্ছে বিজারণ ঘটছে আর এখানে ঘটলো জারণ ঘটছে এবং শক্তি উৎপন্ন হচ্ছে। এই যে কোষটা তৈরি হয়েছে, এই কোষের দেখা যায় তড়িৎচালক বল মোটামুটি 1.1 ভোল্টের মতো এই তড়িৎচালক বল। এবার যদি একটা কাজ করা যায় যে তড়িৎটা তো এই দিক থেকে কপার থেকে, হ্যাঁ এটা লেখা হয়নি, এটা প্লাস চার্জ হচ্ছে এই দিকটা, কপার থেকে জিঙ্ক এই দিকে যাবে তড়িৎটা। তো এই দিক থেকে যখন এই দিকটা তড়িৎটা যাচ্ছে, তার মানে এটা উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। তার মানে দেখো খেয়াল রাখো যে যেদিকে জারণ হচ্ছে সেটা নিম্ন বিভব, যেদিকে বিজারণ হচ্ছে সেটা উচ্চ বিভব। যেদিকে জারণ হচ্ছে সেদিকে ইলেকট্রনের আধিক্য, তাই ইলেকট্রনের প্রবাহটা সেদিক থেকে যাচ্ছে। ইলেকট্রনের প্রবাহ যেদিকে যায় তড়িৎ তার উল্টো দিকে যায়, তাই তড়িৎটা উল্টো দিকে যাচ্ছে। আচ্ছা, এই যে মোট 1.1 যে ভোল্টটা হয়েছে, এবার একটা ধরো এক্সটার্নাল সোর্সের সাহায্যে এর উল্টো দিকে আমি তড়িৎটাকে পাঠাচ্ছি। তাই তড়িৎটা তো এদিক থেকে এদিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহটা হচ্ছে এদিক থেকে এদিকে, ইলেকট্রনের প্রবাহ, এটা হচ্ছে ইলেকট্রিক, এটা ইলেকট্রিক যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, একটু কারেন্ট বলবো, স্রোত যাচ্ছে না, কারেন্টটা দিতে বলবো, এটা ইলেকট্রিক বলবো, ইলেকট্রিক বলবো, ইলেকট্রিকটা এদিক থেকে এদিকে যাচ্ছে। এখন যদি একটা এক্সটার্নাল কোনো সোর্স থেকে, একটা বাইরের কোনো সোর্স থেকে আমি জিঙ্ক থেকে ইলেকট্রনটা এদিকে, এই জিঙ্ক থেকে ইলেকট্রিকটাকে কপারের দিকে পাঠাচ্ছি, তাহলে কী হবে, কপারটাকে অপোজ করবে। এদিকে যে আসছিল কপার থেকে জিঙ্কের দিকে, তখন কিন্তু সেটা দেখা যাবে যে অপোজ করছে, অর্থাৎ সে বিক্রিয়ার হারটাকে কমিয়ে দিচ্ছে। এমন যদি হয় যে এক্সটার্নাল যে সোর্স ইএমএফ এক্সটার্নাল, ইএমএফ ইএক্সটি এক্সটার্নাল যদি লেস দ্যান 1.1 ভোল্ট হয়, তাহলে বিক্রিয়াটা ঘটবে। তাহলে এই বিক্রিয়াটা Zn প্লাস Cu2 প্লাস থেকে Zn2 প্লাস প্লাস Cu এই বিক্রিয়াটা ঘটবে। কিন্তু যদি এটা কেস 1, যদি এরকম হয় কেস 2, যদি ইএমএফ ইএক্সটি এক্সটার্নাল গেট ইকুয়াল টু যদি 1.1 ভোল্ট হয়, তখন এই বিক্রিয়াটা ঘটবে না। এই বিক্রিয়াটা Zn যে যেখানে ছিল সেখানেই থেকে যাবে, Zn প্লাস Cu2 প্লাস, এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। 3 নম্বর, যদি এক্সটার্নাল যে ইএমএফ সেটা যদি গ্রেটার দেন 1.1 ভোল্ট হয়, তাহলে কি ঘটবে? গ্রেটার দেন 1.1 ভোল্ট হলে তখন এই দিক থেকে এই দিকে ইলেকট্রিকটা যাচ্ছে, ঠিক আছে? তখন এই দিকটা উচ্চ বিভব, এই দিকটা নিম্ন বিভব হয়ে গেল, তখন উল্টো বিক্রিয়াটা ঘটবে। তখন উল্টো বিক্রিয়াটা ঘটতে থাকবে। তার মানে ঘটবে কোনটা? এখানে Cu, তার মানে এখানে তৈরি আবার হবে Zn2 প্লাস প্লাস Cu, Zn প্লাস Cu2 প্লাস, এই বিক্রিয়াটা তখন ঘটতে থাকবে। তারপরে Cu এখান থেকে কপারগুলো এখানে চলে আসবে, কপারগুলো এইখানে চলে এসে কপার আয়নে পরিণত হবে, নিয়ে এখানে চলে আসবে, আর জিঙ্ক আয়নগুলো এখানে জমা হবে, কারণ তখন এটা উচ্চ বিভব হয়ে গেছে। ঠিক এই ব্যাপারটা হতে পারে যদি আমরা বাইরে থেকে তড়িৎচালক বল প্রয়োগ করি। এইটা হচ্ছে মোটামুটি তোমার ড্যানিয়েল সেলের বিষয়। এখানে একটা জিনিস আমি বলবো, একটা সাংকেতিক প্রকাশ করতে হয়, যে একটা ড্যানিয়েল সেলকে আমরা তো সবসময় ছবি এঁকে বোঝাবো না। তাহলে এখানে আর একটা জিনিস আমি বলি, লবণ সেতুর কাজটা তোমরা ভালো করে নোট করে দেবে। লবণ সেতুর কাজ একটা বলেছে কি, যে এখানে তড়িৎ নিউট্রাল রাখা হচ্ছে লবণ সেতুর কাজ। এই তড়িৎ নিউট্রাল রেখে, প্রতিটা চেম্বারে তড়িৎটাকে নিউট্রাল রেখে তড়িৎ শক্তিটার সচলতা রাখা, মানে সচল রাখা তড়িৎ শক্তির, সেইটা হচ্ছে তোমার লবণ সেতুর কাজ। লবণ সেতুতে কে কে থাকে? এইরকম কোনো
KCl K2SO4 এরকম আয়নীয় যৌগগুলোর জলীয় দ্রবণ তার সঙ্গে আগর আগর জেলি মিশিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করে এর মধ্যে রাখা থাকে। এটা গেল মোটামুটি ব্যাপার। এবার এর সাংকেতিক প্রকাশ, জারণ অর্ধকোষ, এইটাকে আবার এটাকে অর্ধকোষ, এটা পুরোটাকে হচ্ছে একটা কোষ, পুরো জিনিসটাকে একটা কোষ বলা হচ্ছে। তাহলে এইটাকে বলছি জারণ অর্ধকোষ। এইটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ, এই দুটো অর্ধকোষকে আলাদা আলাদাভাবে আমরা সংকেতের সাহায্যে দিতে পারি এরকম সাংকেতিক, কোষের সাংকেতিক প্রকাশ, কোষের সাংকেতিক প্রকাশ। প্রথমে জারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষ এইটাকে আমরা লিখব Zn, এটা সলিড, একটা লাইন, এটা Z ভালো করে লেখা যায়, Zn সলিড, Zn 2+ সলিউশন, অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ একই। এখানে যেহেতু Zn2+ আয়নটাই এখানে বিবেচ্য, তাই এর সঙ্গে অ্যানায়ন হিসেবে কে আছে সেটা আমাদের দেখার দরকার নেই বা না লিখলেও চলে। এটাও লেখা যায় বা এটাও লেখা যায়, Zn সলিড, ZnSO4 অ্যাকুয়াস, এটাও লেখা যায়, যে কোনো একটা লেখা যায়। জারণ অর্ধকোষ এরকম হলো। এবার বিজারণ অর্ধকোষ, সেখানে কি হবে, বিজারণ ঘটছে যেখানে অর্ধকোষ, সেখানে কি ঘটছে না, আমরা যেভাবে ঘটছি সেটা আমরা লিখব কি, তাহলে Cu2+ অ্যাকুয়াস সে ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে Cu সলিডে পরিণত হচ্ছে, কপার জমা হচ্ছে, এটা লিখে দিতে পারে, বা CuSO4 অ্যাকুয়াস থেকে Cu সলিড। এখন এই যে জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ, এই দুটো অর্ধকোষকে যখন যুক্ত, আমরা এইটা জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ, এই দুটো অর্ধকোষকে মিলিয়ে যখন একটা সম্পূর্ণ কোষ তৈরি করা হলো, সেই সম্পূর্ণ তৈরি করা কোষের সাংকেতিক প্রকাশ কি হবে, তাহলে সমগ্র কোষের সাংকেতিক প্রকাশ, সেটা কি হবে না, যেখানে প্রথমে জারণ যার ঘটছে সেটাকে আগে লিখব Zn সলিড, Zn2+ অ্যাকুয়াস, তারপরে বিজারণ যেটা ঘটছে সেটা লিখব Cu2+ অ্যাকুয়াস থেকে Cu সলিড, এটা লেখা হলো। তবে যেভাবে যেরকম কোষগুলো ছিল সেরকম লেখা হলো। এবার এর মধ্যিখানে একটা লবণ সেতু এরকম প্যারালাল লাইন লিখে দেওয়া হবে। এইটা যখনই লেখা হবে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই দিকটা ঋণাত্মক মানে এই দিকটা হচ্ছে অ্যানোড, এই দিকটা এই প্রান্তটা হচ্ছে ক্যাথোড, এটা প্লাস মাইনাস দেওয়া থাকতেও পারে নাও পারে, যদি না দেওয়া থাকে তখন তোমাদের বুঝে নিতে হবে বাঁ দিকটা হচ্ছে অ্যানোড, ডান দিকটা হচ্ছে ক্যাথোড। এইরকম যখন কোষটা লেখা আছে তখন ইএমএফটা অবশ্যই +V অর্থাৎ ধনাত্মক হবে। যদি এরকম কোথাও পাও যে ইএমএফটা একটা কোষ লেখা আছে, সেখান থেকে ইএমএফ কী করে ক্যালকুলেশন করতে হয় পরে আমরা শিখিয়ে দেবো, পরে আমি শিখিয়ে দেবো সে কীভাবে করতে হয় তার পরের ভিডিওগুলোতে। তো ইএমএফের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে এর যে সম্মুখ বিক্রিয়া যেরকম লেখা ছিল, যেটা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ, সেখানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না, সেখানে উল্টো দিকের বিক্রিয়াটাকে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। সেই কারণেই সম্মুখ দিকের বিক্রিয়াটা নেগেটিভ দেখাচ্ছে, যেহেতু সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না, অস্বতঃস্ফূর্তভাবে ঘটছে। আর উল্টো দিকের বিক্রিয়াটা যদি আমরা লিখি, অর্থাৎ উল্টে দিই, এখানে ক্যাথোডটাকে অ্যানোডে করে দিলাম, অ্যানোডটাকে ক্যাথোডে করে দিলাম, সেটা যদি করি এরকম সব সঠিক ক্রমে আর কি মেনটেন করে যেভাবে লেখা হয়েছে সেরকম করে যদি আমরা পাল্টে দিই, তখন ইএমএফটা হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে,
অর্থাৎ তখন বিপরীত বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত। বিপরীত বিক্রিয়া মানে যেটা যেভাবে সেলটা লেখা ছিল তার বিপরীত বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত। এইভাবে আমরা সেল কখনোই লিখবো না, এটা ভুল। এটা তোমাদের যাচাই করার জন্য প্রশ্নগুলো অনেক সময় দেয় এটা। আর একটা এই প্রসঙ্গে জিনিস যেটা আমরা পরের আলোচনায় করব, কিন্তু এইখানে যেহেতু সাংকেতিক প্রকাশটা আমি বলেছি, তার সঙ্গে একটা তোমাদের কনফিউশন পরবর্তীকালে আসবে, বা তোমরা যদি এখনও কারোর চোখে পড়ে সেটা হয়তো তোমাদের মনে হতে পারে। এটা যে ইন্টারন্যাশনালি যে নিয়মের মধ্যে দিয়ে চলে, কোনো একটা অর্ধ তড়িৎ কোষের বিভব, যেটা স্ট্যান্ডার্ড বিভব সেটাকে আমরা E0 বলি, সেখানে ধরো ZN, বা এখানে অর্ধকোষটা সাংকেতিকটাকে লিখব, কিন্তু এটা সবসময় বিজারিত আকারে লেখা হয়, অর্থাৎ বিজারণ যেন ঘটছে সেই আকারে লেখা হয়। যখন এটা ইন্টারন্যাশনাল নিয়ম, সেইটাই সবার একই মাপে একইভাবে লেখা হয়, সকলের যেন বিজারণ ঘটছে সেইভাবে লেখা হয়। যেমন জিঙ্ক, এই যে আমি অর্ধকোষটা লিখেছি এটার বিজারণ বিভব হিসেবে লিখব Zn2+ অ্যাকুয়াস থেকে Zn সলিড। এইটা এখানে যে বিজারণ বিভবটা পাবো সেটা হচ্ছে ঋণাত্মক বিভব পাবো এইটা। এরপর কারণ কেন ঋণাত্মক, সেটা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে চায় না, ঘটতে পারে না, সেই জন্য ঋণাত্মক পাবো। এটার উল্টোটা হবে ধনাত্মক, তার মানে সে এ বিজারিত হতে চায় না স্বতঃস্ফূর্ত হবে, এ হতে চায় জারিত, সেই জন্য ঋণাত্মক দেখায়। এই ঋণাত্মকের ভ্যালুটা যার যত বেশি হবে সে তত তীব্র জারক পদার্থ হবে। অপরদিকে যে বিজারিত হতে চায় স্বতঃস্ফূর্তভাবে, তার ক্ষেত্রে যেমন Cu2+ অ্যাকুয়াস, এখানে Cu সলিড, এইটা হয়ে যাবে +V। তার মানে এখানে যত এর ভ্যালুটা প্লাস পেলে এটা বুঝতে হবে যে এটা সত্যি করেই তার বিজারণ বিভবটা প্লাস, তার মানে এ বিজারিতই হতে চাইছে, এ বিজারিত হতে চাইছে। এই প্লাস ভ্যালুটা যার যত বেশি, সে অপরকে জারিত করার ক্ষমতা তত, তার অপরকে এটা নিজে বিজারিত হওয়ার ক্ষমতা তত এর বেশি, নিজে বিজারিত হবে তার ক্ষমতা তত বেশি। আর এদিকে মাইনাস ভ্যালুটা যার যত বেশি, তাহলে অপরকে বিজারিত করে নিজে জারিত হওয়ার ক্ষমতা তার তত বেশি। আর এর ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে কী হবে, অপরকে জারিত করে নিজে বিজারিত হওয়ার ক্ষমতা তত বেশি। এই সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আসবো, এটা নিয়ে এখন খুব বেশি আমি করছি না, কারণ এটা নিয়ে যদি তোমাদের কনফিউশন তৈরি হয়, কোথাও যদি তোমরা দেখতে পাও, সেই কারণে আমি এটার অবতারণা করলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমার আজকে ভিডিও। তোমরা ভালো করে পড়াশোনা করবে, নোট করবে। ঠিক আছে, গুড বাই।